শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 বৃহস্পতিবার এই আদেশ দেন। প্রসিকিউশন জানায় 2013 সালে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনার পরিকল্পনাকারী ছিলেন তৎকালীন মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। তবে লতিফ সিদ্দিকীকে নির্দোষ দাবি করেন তার ভাই কাদের সিদ্দিকী। রিপোর্ট করেছেন এস এম আরিফ। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 আসামির মধ্যে তিনি একজন। পরে আদালতে তোলা হলে লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল 2। আওয়ামী লীগের সভানেত্রী ধানমন্ডির কার্যালয়ে পূর্ব পরিকল্পনা মোতাবেক তৎকালীন প্রভাবশালী নেতা এবং নীতি নির্ধারণ পর্যায়ে যারা ছিলেন তাদেরকে নিয়ে একটা বৈঠক করেন। বৈঠকে যারা উপস্থিত ছিলেন এবং বক্তব্য দিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন আব্দুল লতিফ সিদ্দিকী। এদিন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন লতিফ সিদ্দিকীর ভাই কাদের সিদ্দিকী। তিনি জানান, নিষ্পাপ ব্যক্তিকে অন্যায়ভাবে এই মামলার আসামি করা হয়েছে। নিষ্পাপ নিষ্কলুষ মানুষকে অন্যায়ভাবে একটা উদ্দেশ্য নিয়ে আসামি করা, এর শুধু প্রতিবাদ জানাতে এসেছি। উনি কোর্টকে অ্যাড্রেস করে কিছু কথা বলতে চান, সেটা কোর্ট ওনাকে সেই পারমিশনটা অ্যালাউ করেনি। কোর্ট বলেছে যে নেক্সট ডেটে যখন আসবে তখন পারমিশন দেবে, তখন কথা বলতে দেবে। আমরা পরবর্তীতে জামিন আবেদন করব। বুধবার সন্ধ্যায় গুলশানের নিজ বাসভবন থেকে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন আমলে নিয়ে সরকার খতিয়ে দেখবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে সচিবালয়ে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি সব কথা জানান। আগামী সেপ্টেম্বর মাসে সংসদ অধিবেশন বসবে বলেও জানান আইনমন্ত্রী। তিনি বলেন, এটি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য 90 দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে, তাই রাষ্ট্রপতি নির্বাচন বিশেষ অধিবেশনে ডাকার প্রয়োজন নেই। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ফাঁসির আসামি হওয়ায় দেশে আসলেই তাকে গ্রেপ্তার করা হবে। হিউম্যান রাইটস ওয়াচ মানে ওনাদের জায়গা থেকে ওনারা যদি একটা অবজারভেশন দেন, আমাদের দায়িত্ব হলো সেই অবজারভেশনটাকে কগনাইজেন্সে নিয়ে বিষয়টা খতিয়ে দেখা। আমাদের যেটুকু খতিয়ে দেখার দরকার আমরা দেখবো। এটাকে আমরা ইগনোর করছি না, এটাকে আমরা বলছি না যে ওনারা ঠিক করছেন না, বলছেন না। ওনারা যদি কোনো অভিযোগ করে থাকেন, যেই অভিযোগ করুক, সেই অভিযোগটা আমাদের খতিয়ে দেখার জন্য কগনাইজেন্সে নেওয়া, আমরা কগনাইজেন্সে নিচ্ছি। গেল 5 মাসের অভিজ্ঞতায় প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়া কারো মধ্যে কোনো পরিবর্তন কিংবা আশাবাদী হবার মতো কিছু দেখছেন না বলে মন্তব্য করে তার নজির স্থাপন করা কাজগুলোকে সামনে এগিয়ে নিতে সবার সহযোগিতা চাইলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক আলোচনা সভায় আক্ষেপ করে বিএনপি মহাসচিব বলেন, কোনো কিছু বদলায়নি, অনেকেই ভোল পাল্টে জুলাই যোদ্ধা হয়ে যাচ্ছে। অনুষ্ঠানে অভ্যুত্থানকে ধারণ করার আহ্বান জানিয়ে জুলাই যেন কেবল লাভজনক প্রকল্প হিসেবে না হয়, সে আহ্বান জানান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। মাহবুব শেখের রিপোর্ট। 24 জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে ডিএপি মিলনায়তনে তথ্য অধিদপ্তরের এ আয়োজন। প্রধান অতিথির বক্তব্যে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে 24-এ জীবন দিয়েছিল ছাত্র জনতা, সেই পরিবর্তন এখনো আসেনি বলে আক্ষেপ প্রকাশ করেন স্থানীয় সরকার মন্ত্রী। আমি দেখছি যে কিছুই বদলায়নি। একইভাবে আপনার যারা ঘুষ খেত তারা ঘুষ খাওয়ার ফল বিক্রি করছে, যারা আটকে দিত ভালো একটা কাজকে আটকে দিচ্ছে। একইভাবে ওই আমি বললাম যে আপনার ভোল পাল্টাচ্ছে, পাল্টে দিয়ে চলে আসছে। এখন আপনার দে হ্যাভ বিকাম হোলিয়ার দেন দ্য পোপ। ওরাই এখন অনেক বেশি আপনার জুলাই যোদ্ধা হয়ে গেছে। এই কথাগুলো আক্ষেপে বলছি। একমাত্র তারেক রহমানের অভূতপূর্ব পদক্ষেপগুলোই আশার আলো জ্বালছে জানিয়ে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে প্রধানমন্ত্রীর কাজকে সবাই মিলে এগিয়ে নিতে আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি তো সত্যিকার অর্থে এবার পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম, যে এখন পর্যন্ত সেটা আমি দেখছি না আমাদের মধ্যে, কিন্তু আশাবাদী এই কারণে যে আমি পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে, সেটা তারেক রহমান সাহেব।
তিনি চেষ্টা করছেন, তিনি নতুন নতুন নজির স্থাপন করছেন, এবং সেই নজিরকে যদি আমরা সামনে নিয়ে যাই সবাই মিলে, তাহলে আমার মনে হয় যে হয়তো পরিবর্তনটা হবে। জুলাইয়ের চেতনার মধ্যেই স্বাধীনতার চেতনা মন্তব্য করে অভ্যুত্থানকে যেন কেউ লাভবান প্রকল্প হিসেবে ব্যবহার করতে না পারে সে ব্যাপারে সতর্ক করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আজ আমরা জুলাই এই শহীদকে স্মরণ করার সময় আমাদেরকে খুব স্পষ্টভাবে বুঝতে হবে, স্বাধীনতা যুদ্ধের পরে যুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করার বদলে যারা যুদ্ধের প্রকল্পকে ব্যবসার প্রকল্প হিসাবে ব্যবহার করেছিলেন, আমরা জুলাইকে নিয়ে যেন তেমনি কোনো একটি লাভজনক প্রকল্পের কোনো উদ্যোগ তাকে দেখতে না পাই। কেবলমাত্র পালনে নয়, জুলাই অভ্যুত্থানকে ধারণের আহ্বান জানান শহীদ পরিবারের সদস্য এবং অন্য অতিথিরাও। বাংলাদেশের মালিক হবেন দেশের 18 কোটি জনতা। আমরা চাই যে জুলাই যেন একটা পরিচ্ছন্ন চেতনা নিয়ে আমাদের নতুন জেনারেশনের কাছে উপস্থাপিত হয়। শহীদদের স্বপ্নের বাংলাদেশ বর্তমান সরকারের হাত ধরে হবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। পুরো সিস্টেম পরিবর্তন চেয়েছিল জুলাই যোদ্ধারা, কিন্তু বর্তমানে দেশ পুরনো অন্ধকার গলিপথে ঢুকে যাচ্ছে বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সর্ষের মধ্যে ভূত থাকলে অপরাধীদের নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। রাজধানীর আইটিইবি কাউন্সিল হলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের নিয়ে মতবিনিময় সভায় তিনি সব কথা বলেন। এস এম আরিফের আরেকটি রিপোর্ট দেখুন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের কাউন্সিল হলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের নিয়ে জামায়াত ইসলামীর এই মতবিনিময় সভা। যারা জুলাইকে মুছতে চায় তাদেরকে ইতিহাস থেকে মুছে দিতে হবে। জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের রায় কার্যকরার প্রশ্নে আমরা তিলমাত্র ছাড় দিতে প্রস্তুত নই। অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশে এখনো চাঁদাবাজির মহোৎসব চলছে। 6 তারিখ থেকে একদল লোক চাঁদাবাজিতে ঝাঁপাইয়ে পড়ল। সব জায়গা থেকে আমাদের কাছে খবর আসলো। আমরা তাদের শীর্ষস্থানীয় 2 জন নেতাকে নিয়ে বসলাম। আমাদের কথা তাদের ভালো লাগে নাই। ভালো লাগবে কিভাবে? স্বয়ং সর্ষার মধ্যে বুথ থাকলে বুথ কিভাবে তাড়াবেন? তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে তা পূরণ হয়নি। বিশ্ববিদ্যালয়ের বিশি, জেলা পরিষদের প্রশাসক, তারপরে ব্যাংক, বিমা কর্পোরেশন, সরকারি বেসরকারি আধা সরকারি সেক্টর, সব জায়গায় এখন একদম নির্লজ্জ দলীয়করণ চলতেছে। এটা কি কৌটা নয়? এখানে যোগ্য লোকদেরকে, দেশপ্রেমিক লোকদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। বাছাই করে করে অসৎ দুর্নীতিপরায়ণ লোকদেরকে প্রধান জায়গায় পদায়ন করা হচ্ছে, যেন একটা দুর্নীতির স্বর্গরাজ্য কায়েম করা যায়। গণভোট ও জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে সংসদে জামায়াত ইসলামীর কণ্ঠ অব্যাহত থাকবে বলেও জানান জামায়াত আমির। গণভোটের গণরায় এই বাংলার জমিনে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আমরা ইস্যু ছাড়বো না। দ্বিতীয়ত, যারা জীবন দিল প্রতিশোধ চাই না, কিন্তু বিচারটা কি পাবো না? শুধু কারো বাবার বিচার, নিজের বিচার, মায়ের বিচার, বোনের বিচার, ভাইয়ের বিচার হবে, আর এই দেশের নিরীহ জনগণ শহীদ হয়েছে তাদের হত্যাকারীদের বিচার হবে না? সেই বিচারও ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে হবে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা জুলাই শহীদদের বিচার ও রাষ্ট্র সংস্কার সম্পন্ন না হলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। সিলেটে পৃথক কর্মসূচিতে তারা বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের হত্যার বিচার নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার শেষ করতে হবে। এদিকে গোপালগঞ্জের 7 শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে ফেরার পথে এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। শাহিন আহমেদের তথ্য ছবিতে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। মৌলভীবাজারে যাত্রাবিরতি শেষে বৃহস্পতিবার সিলেটে পৌঁছান এনসিপির শীর্ষ নেতারা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রশক্তির আলোচনা সভায় যোগ দেন তারা। সভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, জুলাইয়ের শহীদদের বিচার ও রাষ্ট্র সংস্কার শেষ না হলে দেশের ভবিষ্যৎ অন্ধকার। বাংলাদেশের সংস্কারটা কমপ্লিট করা প্রয়োজন। যদি এটা না হয়, আপনারও ভবিষ্যৎ নাই, আমারও ভবিষ্যৎ নাই, আপনার সন্তানেরও ভবিষ্যৎ নাই, বাংলাদেশের কারো ভবিষ্যৎ নাই। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দ্রুত সময়ের মধ্যে গণহত্যাকারীদের বিচার করতে হবে। সংস্কারের মাধ্যমে নতুন কেউ ফ্যাসিস্ট হয়ে ওঠা ঠেকানো সম্ভব বলে মন্তব্য করেন তিনি। বিচারের মাধ্যমে কেবল পূর্বতন যে ফ্যাসিস্ট শক্তি তাকে দমন করা সম্ভব, তাকে ন্যায় বিচারের মধ্যে আনা সম্ভব, এবং সংস্কারের মাধ্যমে নতুন কেউ স্বৈরাচার হবে না, নব্য ফ্যাসিবাদ হবে না, সেটা নিশ্চিত করা সম্ভব।
এদিকে সিলেটের গোলাপগঞ্জে জুলাই আন্দোলনে নিহত 7 শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপি নেতা সার্জিস আলম। এ সময় শহীদদের স্বজনরা দ্রুত বিচার দাবি করেন আর বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানান সার্জিস আলম। শহীদ ফ্যামিলি হিসাবে, ভুক্তভোগী ফ্যামিলি হিসাবে আমরা কিচ্ছু চাই না, আমার বাইর হত্যার বিচার চাই। 1400-এর উপরে শহীদ, ওদেরকে বিচার ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করেন। পুলিশ হোক, বিজিবি হোক আর সন্ত্রাসী হোক, তদন্ত করিয়া সঠিক যেগুলি করছে তার শাস্তি আমরা চাই। প্রশাসন ছিল এখানে পক্ষপাতমূলক। প্রথমে একটু নীরব দেখছিলাম, পরে দেখলাম পক্ষপাতমূলক হয়ে গেল। এমপির কথা অনুযায়ী প্রশাসন সিদ্ধান্ত নেয়, সরকারের কথা অনুযায়ী প্রশাসন সিদ্ধান্ত নেয়। গোলাপগঞ্জের কর্মসূচি শেষে সিলেটে ফেরার পথে সার্জিস আলমের গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। এনসিপির দাবি, ইটপাটকেল নিক্ষেপ করে গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়, তবে হামলার ঘটনায় কারা জড়িত তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। হবিগঞ্জ পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হওয়ায় জারিকৃত 144 ধারার নির্দেশ প্রত্যাহার করে দিয়েছে জেলা প্রশাসন। আজ জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর GM সরফরাজ স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে নির্দেশটি বাতিল ও অবিলম্বে কার্যকর করা হয়েছে। আদেশে বলা হয়, বুধবার হবিগঞ্জ পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনশান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে 144 ধারা জারি করা হয়েছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বর্তমানে হবিগঞ্জ পৌর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। জনশান্তি, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার মতো কোনো আশঙ্কা না থাকায় পূর্বে জারি করা 144 ধারার আদেশটি প্রত্যাহার করে দেওয়া হয়েছে। বিরোধী দলকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, তাদের বেপরোয়া আচরণ, কাণ্ডজ্ঞানহীন ও অশ্রাব্য কথা কাম্য নয়। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। রিজভী এ সময় আরো বলেন, সরকারের বিরুদ্ধে কুৎসা রটনা বা অপপ্রচার নয়, বরং বিরোধী দলের কাছে দায়িত্বশীল আচরণ আশা করে সরকার। এখন আর কেউ কথা বলার, রাজনৈতিক মত প্রকাশের কারণে গুম খুন হচ্ছে বলেও জানান তিনি। জুলাইয়ের যে স্পিরিট, যে চেতনা, সেটাকে ধারণ করা হচ্ছে। আজকে কোনো গুম খুনের কথা তো কেউ বলে না। আজকে যে ভয়ের যে কি বলে পরিবেশ, সেই ভয়ের পরিবেশ তো আর নেই। আজকের বিরোধী দল তো আগামী দিনে সরকারও হতে পারে তারা। তো যদি তাই হয়, তারা যদি এখন থেকে দায়িত্বশীল আচরণ না করে, বেপরোয়া এবং কাণ্ডজ্ঞানহীন কথাবার্তা বলা, বেপরোয়া আচরণ করা, তাতে তো গণতন্ত্র শক্তিশালী হবে না। অপপ্রচার দিচ্ছেন, কুৎসা রটাচ্ছেন, মিথ্যা সমালোচনা করছেন এবং মিথ্যা কথা বলছেন, অনেকেই বলছেন। আমরা সেইটার বিরোধিতা করি। 3 দিনের সফরে ঢাকা এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও কর। এটি তার প্রথম ঢাকা সফর। ঢাকা সফরের প্রথম দিনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন সার্জিও কর। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠকে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং ঢাকা ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে। বিশেষ করে সাম্প্রতিক আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান ও পররাষ্ট্রনীতি সম্পর্কে জানতে চাইতে পারে ওয়াশিংটন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের পরিকল্পনা রয়েছে তার। তিনজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়ে দিন শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর একই দিনে সাতক্ষীরার বিশেষ চাহিদা সম্পন্ন তরুণী শারমিনকে চাকরির নিয়োগপত্র তুলে দিয়ে কথা রাখলেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুলও। এ সময় তিনি বলেছেন, পর্যায়ক্রমে দেশের প্রতিটি বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ইউসুফ আলীর রিপোর্ট। 3 জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রবেশ করলে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি। এরই ধারাবাহিকতা বজায় রাখলেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুলও। সম্প্রতি সাতক্ষীরা সফরকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করা বিশেষ চাহিদা সম্পন্ন তরুণী শারমিন চাকরির ব্যবস্থা করে দেওয়ার আকুতি জানান। সেদিন আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সেই শারমিনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় তিনি বলেন এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে আগস্টের 2 তারিখ থেকে নতুন কর্মস্থলে যোগ দেবে শারমিন। আমরা দায়িত্ব গ্রহণ করার পর এবং আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে পরবর্তীতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমরা দেশের সকল প্রতিবন্ধীদের যার যার যোগ্যতা অনুযায়ী কাউকে মাসিক ভাতা, কাউকে যোগ্যতা অনুযায়ী চাকুরি, সকল প্রতিবন্ধীদের আমরা পুনর্বাসিত করতে চাই। শারমিন আক্তার, সে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করেছে, তার কেউ নাই, শি ইজ নট ম্যারিড, সে একটা চাকুরি চেয়েছে। আমি তাকে ওখানে ওয়াদা করে এসেছিলাম, সে 2 তারিখে ইনশাল্লাহ যোগদান করবে চাকুরিতে। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দার বলেন, পর্যায়ক্রমে নির্বাচনী অঙ্গীকার পূরণ করতে সকল সেক্টরে কাজ করছে সরকার। ডিসেবল জনগোষ্ঠী ওনাদেরকে আমরা ডিপেন্ডেন্ট পপুলেশন থেকে রূপান্তরিত করে প্রোডাক্টিভ পপুলেশনে পরিণত করবো, এটা আমাদের সরকারের একটা বড় লক্ষ্য। এবং আজকে যে আমাদের ঘটনাটা ঘটলে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার আমাদের মাননীয় মন্ত্রী দিলেন, এটা হলো আমাদের ওই পথ চলার প্রথম পদক্ষেপ। চাকুরির নিয়োগপত্র হাতে পেয়ে আনন্দে আবেগ আপ্লুত শারমিন বলেন, দেশ ও জনগণকে সেবা দিতে কাজ করবেন নিরলসভাবে। আপনাকে আজকে চাকরি দেওয়া হলো, আপনার প্রতিক্রিয়াটা একটু বলেন, আপনি চাকরি পেয়ে কেমন লাগছে? মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আমার অবস্থা জানার পরে নিজ দায়িত্বে ওখানে ওয়াদা করেছিলেন এবং ওয়াদা অনুযায়ী স্যার খুব দ্রুততম সময়ের মধ্যে আমার কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এজন্য আমি আমার অসহায় ফ্যামিলির পাশে দাঁড়াতে পারবো। আমার দ্বারা কেউ কোনো কষ্ট না পান এবং কোনো প্রকার আমার কাছ থেকে তাদের যে প্রাপ্য তারা যেন সেই অধিকার থেকে কখনো বঞ্চিত না হন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। নিত্যপণ্য সহ খাদ্যপণ্যের বাজারে গত কয়েক বছর ধরে যে চড়া মূল্যস্ফীতি রয়েছে তার লাগাম টেনে ধরতে হিসাব বহির্ভূত খরচ কমানোর কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগ CDP আয়োজিত বাংলাদেশ খাদ্যপণ্যের মূল্য শৃঙ্খল, বাজার ব্যবস্থা, মুনাফার মার্জিন ও মধ্যস্বত্বভোগীদের ভূমিকা শীর্ষক সংলাপে দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে চাঁদা দেওয়ার প্রবণতার কথা উঠে আসে। বিস্তারিত জানাচ্ছেন সাইদুর রহমান আবির। রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে এক সেমিনারের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত খাদ্যপণ্যের পুরো সরবরাহ শৃঙ্খলকে ট্রেসিবিলিটির আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে কোথাও অস্বাভাবিক মূল্য বৃদ্ধি বা অতিরিক্ত মুনাফা হচ্ছে তা সহজেই চিহ্নিত করা সম্ভব হবে। এই সমস্যা থেকে বের হওয়ার জন্য একটা হলো লজিস্টিক কস্ট কমাতে হবে, একটা হলো ইনপুট কস্ট কমাতে হবে, থার্ড হলো আনঅ্যাকাউন্টেড ফর এক্সপেন্স কমাতে হবে। এই কমানোর এই যে লাইনটা, এই লাইনগুলি ধরার জন্য আমরা অনেকগুলি আইটেমের উপরে ট্রেসেবিলিটি করতে যাচ্ছি, একটা ফর্মাল ট্রেসেবিলিটি। এই ট্রেসেবিলিটি গুলি যদি আমরা করে ফেলতে পারি তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত এই স্কোপটা আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোন জায়গায় জিনিসটা হচ্ছে। সংলাপে উপস্থাপিত CPDর গবেষণায় বলা হয়, খাদ্যপণ্যের সরবরাহ ব্যবস্থায় একাধিক মধ্যস্বত্বভোগী, উচ্চ পরিবহন ব্যয় এবং বাজার ব্যবস্থাপনার দুর্বলতার কারণে কৃষক যে দাম পান, ভোক্তাকে তার তুলনায় অনেক বেশি মূল্য দিতে হয়। এই অবস্থায় বাজারে প্রতিযোগিতা বাড়ানো, অপ্রয়োজনীয় মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমানো, বাজার তথ্য সহজলভ্য করা এবং সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করার সুপারিশ করেন CPD। খাদ্য মূল্যের যে ব্যয়টা কিংবা খাদ্য মূল্যস্ফীতির যে চাপটা, সেটা আবার সবার উপর সমানভাবে পড়ে না। নিম্ন আয়ের জনগণ, দরিদ্র, তাদের উপরে একটা বেশি পড়ে। খাদ্যের মূল্য বৃদ্ধি এটা মানুষের উপরে সবচেয়ে বেশি সরাসরি চাপ সৃষ্টি করে। এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে কৃষক ন্যায্য মূল্য পাবেন, একই সঙ্গে ভোক্তার জন্য নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য আরও সহনীয় দামে নিশ্চিত করা সম্ভব হবে। চক্র, ওই কৃষকরা তারা দাদন নিচ্ছে এবং সেই তাদের নামের কৃষি ঋণটা হচ্ছে, বাট প্রকৃতভাবে তারা পাচ্ছে না। মনিটরিং এবং প্রতিটা ক্ষেত্রের প্রয়োগটা কিভাবে হচ্ছে সেটা যদি দেখভাল না করা হয় তাহলে কিন্তু এটা হবে না। আমার দ্রব্যমূল্যই ঠিক না থাকলে আমি যদি পুষ্টিকর খাবারই না পাই তাহলে আমার প্রোডাক্টিভিটি বাড়বে কি করে? সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকটের প্রভাব পড়েছে CNG ফিলিং স্টেশন, বাসাবাড়ি ও শিল্প কারখানায়।
গ্যাসের স্বল্প চাপের কারণে একের পর এক সিএনজি স্টেশন বন্ধ হয়ে যাচ্ছে। রাজধানীর বিভিন্ন সিএনজি স্টেশন ঘুরে দেখা যায় গ্যাসের চাপ না থাকায় অনেক স্টেশন কার্যক্রম বন্ধ রেখেছে। কোথাও সীমিত পরিসরে সরবরাহ চালু থাকলেও দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। গ্যাস সংকটে বিপাকে পড়েছেন সিএনজি চালিত অটোরিকশা, ট্যাক্সি ক্যাব ও ব্যক্তিগত গাড়ির চালকরা। দীর্ঘ সময় অপেক্ষার পরও অনেকেই গ্যাস পাচ্ছেন না। এতে তাদের দৈনিক আয় কমে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম বলেছেন, ঢাকার জলাবদ্ধতা দূরীকরণ এবং সৌন্দর্য বর্ধন নিয়ে কিছু অনুশাসন দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালাম বলেছেন, পূর্ব ঘোষিত ঢাকা উৎসব 1 আগস্টের পরিবর্তে 29 আগস্ট অনুষ্ঠিত হবে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের পর তারা এসব কথা বলেন। ইউসুফ আলীর আরেকটি রিপোর্ট দেখুন। রাজধানীর বিরাজমান সমস্যা নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালাম। বৈঠক শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম বলেন, রাজধানী ঢাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ঢাকা শহরের ময়লা আবর্জনার অব্যবস্থাপনা কোথায় আছে এবং আমাদের সৌন্দর্য বর্ধন এবং বৃক্ষরোপণের কাজ যেগুলো করছে 2 সিটি কর্পোরেশন, এগুলোতে কোথাও ঘাটতি আছে কিনা বা খাল পরিষ্কার বা বিভিন্ন পুরো পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা নিয়েই কোনো ঘাটতি থাকলে এগুলো একটু আপনাদের মাধ্যমে, সম্মানিত সাংবাদিকদের মাধ্যমে আমরা একটু নোটিশে আনতে চাচ্ছি, যাতে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা নিজেরাও ফিল্ডে ওয়ার্ক করছি, সব ডিপার্টমেন্টালে কাজ করছি। ধানমন্ডি লেক দক্ষিণ সিটি কর্পোরেশন করছে, আর হাতিরঝিল, গুলশান, বাড়িধারা, বনানী লেক এটা অলরেডি গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে রাজুক এটা তারা বাস্তবায়ন করবে। পরিষ্কার পরিচ্ছন্ন এবং সৌন্দর্য বর্ধনের কাজটি এবং বর্ষা মৌসুমে যাতে জলাবদ্ধতাও কমে, সব ব্যাপারেই মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন বা নির্দেশনা আছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালাম বলেন, ঢাকা উৎসবকে প্রাণবন্ত করতে চায় সরকার। প্রকৃতির এই কারণেই এটা চেঞ্জ করে এখন আমরা 29 তারিখে নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী সদয় সম্মতি দিয়েছেন 29 তারিখের ব্যাপারে। আর আমরা উনি তো সবসময় ঢাকা শহর নিয়ে খুব কনসার্ন, ঢাকা শহর কোথায় কি আছে, কোথায় কি হচ্ছে, কোথায় হচ্ছে না, এই সমস্ত ব্যাপারে সবসময় খোঁজ খবর রাখেন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। উদ্বোধনের আগে ধসে পড়েছে জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাতছড়ি জাতীয় উদ্যানে নির্মাণাধীন ব্রিজের এপ্রোচ ও গাইডওয়াল। প্রায় 1.5 কোটি টাকার এই প্রকল্পে নানা অনিয়ম আর তদারকির ঘাটতির অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ পর্যটক স্থানীয়রা। তবে এর জন্য টানা বৃষ্টি আর পাহাড়ি ঝড়ার তীব্র স্রোতকে দায়ী করেছে এলজিইডি। আর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রকল্প পরিকল্পনায় বড় ত্রুটির আশঙ্কা করছেন। হবিগঞ্জ থেকে রেজাউল করিমের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন হাফিজা খানম জ্যোতি। হবিগঞ্জের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাতছড়ি জাতীয় উদ্যান। উদ্যানের প্রবেশমুখে পুরনো ব্রিজটি পাহাড়ি ঢলে ভেঙে যাওয়ায় নতুন ব্রিজের নির্মাণ কাজ শুরু হয় 2023 সালের মে মাসে। একই সাথে ব্রিজের সুরক্ষায় গাইডওয়াল নির্মাণ প্রকল্পে মোট ব্যয় ধরা হয় 1.5 কোটি টাকা। প্রকল্পটির প্রায় 80% কাজ শেষ হওয়ার পর ব্রিজের 2 পাশের অ্যাপ্রোচ সড়ক ধসে পড়ে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাইডওয়াল। স্থানীয় ও পর্যটকদের অভিযোগ, প্রকল্পে ব্যাপক অনিয়ম এবং সংশ্লিষ্ট দপ্তরের গাফিলতির কারণেই এমন পরিস্থিতির তৈরি হয়েছে। ব্রিজের যে কাজগুলো হয়েছে খুবই নিম্নমানের, যার কারণে কাজ উদ্বোধনের আগেই অনেক জায়গা ধসে ভেঙে যাচ্ছে। সবারই চাওয়া যেন এটা ভালোভাবে কাজ হয়, মজবুতভাবে হয় এবং পাহাড়ি ঢলে যেন ভেঙে না যায়। নিম্নমানের বা উন্নত মানের কাজটা এটা দেখাশোনার দায়িত্ব উপজেলা ইঞ্জিনিয়ার সাহেব। ইঞ্জিনিয়ার সাহেব প্রায় দেখছি আসছেন। আমরা অনেক সময় আমাদের চোখে যেগুলা ত্রুটি পড়ছে এগুলো আমরা ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করছি, ইঞ্জিনিয়ার সাহেব এগুলো এসে সংশোধন করছেন। স্থানীয় প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, অতিবৃষ্টি ও পাহাড়ি ছড়ার প্রবল স্রোতে প্রকল্পটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঠিকাদারের অনিয়মের কথাও স্বীকার করেন তিনি। 23 মে মাসে কাজটা শুরু হয়ে এই যে বিভিন্ন কারণেই কাজটা ঠিকাদারের কিছু গাফিলতি আসলে আছে। প্লান্টে যে কংক্রিট মিক্সিং করে সেই কংক্রিট দিয়ে কাজ করছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।
জেলাতে এটা অলরেডি চিঠি দেওয়া হয়েছে, কাজটা আসলে এক্সএন অফিসের মাধ্যমে হচ্ছে। তো এই প্রকল্পের আওতায় আমি যতটুকু জানি এখন পর্যন্ত এটা বিল পরিশোধিত হয়নি, 80 লক্ষ টাকা এখনো বিল বাকি আছে। দ্রুততম সময়ে ব্রিজটির সংস্কার করে পর্যটন কেন্দ্রটি মুখর হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। হাফিজা খানম জুথি, মাই টিভি।